বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের অভিনন্দন জানাচ্ছি। প্রতিদিনের মতো আজও আছি তোমাদের সাথে গণিত বিষয় নিয়ে। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই মহামারীর মধ্যে আল্লাহর রহমতে ভালো আছো, ভালো থাকবে এই প্রত্যাশায় শুরু করছি আজকের পাঠদান। শিক্ষার্থীরা, আমরা আজকে অষ্টম অধ্যায়টা শেষ করব। অষ্টম অধ্যায় শেষ করব, তাই 8.5 সঙ্গত কারণে এখানে কিছু সম্পাদ্য আছে, আর অনুশীলনীর মধ্যে একটা দুইটা ঢুকে আছে, ওই উপপাদ্যের অনুশীলনী যেহেতু শেষ, এই 8.5টা শেষ পাটিগণিত সম্পাদ্য উপপাদ্য মিলেই কিছু সৃজনশীল করেছে। আর একটা উপপাদ্য আছে এখানে, মূলত সম্পাদ্যেরই অনুশীলনী 8.5, কিন্তু এই চ্যাপ্টারটা শেষ করেছে, তাই কিছু আলোচনা আছে এখানে। এই সম্পাদ্য উপপাদ্য মিলানো কিছু সৃজনশীল আছে। আমরা সৃজনশীল করার আগে এই অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব। আমরা অনুশীলনী 8.5 করব আজকে। 8.5 করব। এখানে একটা উপপাদ্য আছে, এটা শেষ করে তারপরে সম্পাদ্যে ঢুকবো আমরা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটু মনোযোগ লাগবে, মনোযোগ দিয়ে একটা জিনিস দেখতে হবে। আমি এখানে তোমাদের বইটা 15 নম্বর, এটা শেষ করে অন্যদিকে যাবো আর কি, সম্পাদ্যে ঢুকে পড়বো একবারে। 15 নম্বরটা আর অনুশীলনী 8.5-এর ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ও সি ডি যে দুইটি বৃত্তের অভ্যন্তরে এই বিন্দুতে ছেদ করেছে। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, তোমরা দেখতে পাচ্ছ যে কেন্দ্র ও, এই যে বৃত্তটা, এই বৃত্তের দুইটা যায়, একটা এ বি আর একটা সি ডি, বৃত্তের অভ্যন্তরে ছেদ করেছে এই বিন্দুতে। তাই বলছে এখানে প্রমাণ করো এ ই সি সমান 1/2 বিওডি যোগ এওসি। এই বিওডি আর এওসি বানানো হয়েছে, এখানে ছিল না। আমি যদি চিত্রটা আবার তোমাদের এখানে এঁকে দেখাই, তাহলে এমন হবে, এই একটা বৃত্ত, ধরো না হইলেও মনে করো হয়েছে আর কি বৃত্তটা। এখানে যে কাজটা আমি করেছি সেটা হলো এ বি একটা যে এঁকেছি, তারপরে সিডি আরেকটি যে এঁকেছি, এরা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। এটার নাম সি, এটার নাম ডি, পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। থাকুক, এই হলো তোমাদের বইয়ে যা লেখা আছে, সেটা হলো এতটুক, পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। তারপরে যা বলেছে আমরা তা করব। দেখো কি বলেছে, প্রমাণ করো এ ই সি, দ্যাট মিন্স এই কোণটা সমান 2 ইন্টু বিওডি। আমার এখানে কি বিওডি আছে? ও তো বৃত্তের কেন্দ্র, বিওডি বানাই নিতে হবে। এই বানাইলাম বিওডি, আরেকটা হাফ বিওডি, হাফ এওসি, এওসি এটা বানাই নিতে হবে। এই বানাইলাম এওসি। দেখে মনে হচ্ছে কত কঠিন চিত্র, এখন দেখো কত সহজ চিত্র হয়ে গেল। তার মানে আমি কি করেছিলাম, আমি একটু বলি। এ বি একটি জায়গা এঁকেছি, সিডি আরেকটি জায়গা এঁকেছি, এরা ই বিন্দুতে ছেদ করেছে। এই চ্যাপ্টার ক্লোজ। এখন কি করতে হবে, বিওডি বানাইতে হবে, বিওডি বানাইতে হবে, এওসি বানাইতে হবে, এওসি বানাতে হবে। তারপরে প্রমাণ করতে হবে এ ই সি কোণ, দ্যাট মিন্স এই যে আমি এখানে দাগ দিয়ে রেখেছি, এই কোণ আমার এই চিত্রে হলো এ সি কোণ, এইটা এই কোণটা সমান হাফ, এটা যোগ করলে হয়। খুব মজার ঘটনা হলো, এখানে একটা অঙ্কন আছে, অঙ্কন। তারপরে দেখো এক মজার ঘটনাই বলবো, অঙ্কন অনেক সহজ প্রমাণ। চিত্রটা দেখে মনে হবে কত জানি কি। অঙ্কন হলো বি কমা সি যোগ করি, ওখানেও করেছি, দেখো বি কমা সি যোগ করি, এই বি কমা সি যোগ করি, বি কমা সি যোগ করি। তারপরের কাজ, আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান
একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। আমি দেখতে পাচ্ছি আমার লাগে বিওডি আর এওসি। বিওডি যদি বের করি আমি, বিওডি, এটার দিকে তাকাও তো একটু। বিওডি এই কোণটা, এটা একটা কেন্দ্রস্থ কোণ। এই চাপের উপর, কোন চাপের উপর? বিডি চাপের উপর। কোন চাপের উপর? প্রমাণে চলে গেলাম আমি। প্রমাণ বিডি চাপের উপর দণ্ডায়মান, বিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওডি এবং বৃত্তস্থ কোণ, দেখো এই বিডি চাপের উপর কি কোনো বৃত্তস্থ কোণ আছে? বিসিডি আছে, দেখো বিসিডি, এই বি থেকে শুরু হবে, ডি তে এসে শেষ হবে। বিসিডি আছে না আমাদের এখানে? বিসিডি আছে। তাহলে বিসিডি বৃত্তস্থ কোণ কি? বিসিডি। তাহলে আমরা কি লিখতে পারি যে এই বিওডি আর বিসিডির মধ্যে কি সম্পর্ক? এই বিসিডি হলো বিওডি এর অর্ধেক, বিওডি হাফ বিওডি। একইভাবে আমরা যদি এওসি তে আসি, কারণ আমার কি দরকার ছিল? বিওডি। এই বিওডি একটা সম্পর্ক আমি বের করে ফেলেছি। এখন এওসি তে আসবো। লোক এওসি, আমরা এওসি তে আসবো। এ ও সি, একটু দূর থেকে দেখাই। এ ও সি, আবার এ বি সি, এই দুটোই এসি চাপের উপর। এ বি সি। তাহলে এখানেও আমরা কি লিখতে পারবো? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এখানেও আমরা লিখতে পারবো এ বি সি, কোণ এ বি সি সমান 1/2 এওসি। কি কোণ? এ ও সি। বিসিডি 1/2 বিওডি, এ বি সি 1/2 এওসি। তার মানে আমি কি কোণ পেলাম এখান থেকে? এখান থেকে পেয়েছিলাম বিসিডি মানে এই কোণটা, আর এখান থেকে পেলাম আমি এই এসি চাপের উপর এবিসি এই কোণটা। এইটা আর এটা যদি এখন যোগ করে দাও তুমি, তাহলে কি হয় দেখো। যোগ করি আমি, চিত্র আগানো আছে তো, চিত্রটা মুছে ফেলি, ওখানে চিত্র আগানো আছে। এই বিসিডি যোগ এবিসি সমান, এদিকে হাফ কমন যায়, হয় বিওডি যোগ এওসি। বিসিডি যোগ এবিসি, বিসিডি এবিসি। এই বিসিডি কে এটাকে তুমি যদি লেখো বিসিই, কোণের কোনো পরিবর্তন, বিসিডি না লিখে বিসিই লিখলে কোনো সমস্যা নাই। যোগ এবিসি, এবিসি কে যদি ইবিসি লিখি আমি, কোনো সমস্যা, ইবিসি। আর ওই পাশে হাফ ইন্টু যা ছিল তাই ওইটা। এখন আমি আসবো এই ত্রিভুজটার মধ্যে চলে আসছে। আমি একটু দেখাইতে চাই তোমাদের। বিসিই আর ইবিসি মিলে এই ত্রিভুজটা হয়। দেখো এই কোণ হয় আর এই কোণ হয় বিইসি ত্রিভুজের। বিইসি ত্রিভুজের দুইটা কোণ, এই কোণ আর এই কোণ। আর বিইসি ত্রিভুজের এইসি হলো বহিস্থ কোণ, এইসি হলো বহিস্থ কোণ। তাহলে ত্রিভুজ বিইসি এ বহিস্থ এইসি কোণ সমান বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল। আমরা জানি বিপরীত অন্তস্থ কোণ একটা হলো ইবিসি, আর একটা হলো বিসিই। তাহলে আমি কি পাইলাম? ইবিসি আর বিসিই এর যোগফল এইসি। এখানে দেখো আছে ইবিসি আর বিসিই এর যোগফল হাফ ইনটু এটা। তার মানে আমি এখানে যদি নিয়ে এইসি বসায় দেই, তাহলে আমার প্রমাণ শেষ হয়ে যায়। কি হয়? ওপাশে আছে হাফ ইনটু
ওই যে বিওডি যোগ এওসি, আর এই পাশে আছে কি এসি ই, কারণ এই কোণ আর এই কোণের সমষ্টি হলো এইসি। তোমরা দেখো এই যে ইবিসি যোগ বিইসি মিলে এইসি হয়, তাহলে এখানে যদি আমি এইসিটা বসায় দিই তাহলে হাফ ইন্টু বিওডি যোগ এওসি হয়। আমি আবার বলি তোমাদের প্রমাণ, এটা দেখে দেখে বলবো। বিওডি বিওডি এই কোণটা কেন্দ্রস্থ কোণ, আর বিসিডি এই কোণটা বৃত্তস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণের অর্ধেক হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে বৃত্তস্থ কোণ। তাহলে বিসিডি ইকুয়াল লিখতে পারবো হাফ বিওডি, কারণ এইটাকে অর্ধেক করলে এটার সমান হবে। আবার এসি চাপের উপর কেন এওসি লাগবে আমার, তাই এওসি 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 এটা কেন্দ্রস্থ কোণ, এ বি সি এটা বৃত্তস্থ কোণ, তাহলে এখানে তাই যে এ বি সির মান হবে হাফ এওসি। এখন যদি যোগ করে দেই দুইটা বিসিডি এবিসি, বিসিডির জায়গায় আমি বিসিই লিখতে পারি, এবিসির জায়গায় আমি ইবিসি লিখতে পারি, এটার যোগফল আবার এইসি হয়ে যায়, কারণ এইসি হলো ওই যে ছোট্ট ত্রিভুজটা এইটার বহিস্থ কোণ। এই ছিল আমাদের এই প্রমাণটা, একটা সহজ প্রমাণ ছিল আমাদের এই প্রমাণটা ছিল। এখন আমি তোমাদের সম্পাদ্যে নিয়ে যাচ্ছি, তোমাদের বইয়ের 9 নম্বর সম্পাদ্যে আছে। বইয়ের 9 নম্বর সম্পাদ্য হলো কোনো বৃত্তে একটি স্পর্শক আঁকো যেন বা কোনো রেখার উপর লম্ব হয়। বইয়ের 9 নম্বর সম্পাদ্যে কোনো নির্দিষ্ট ত্রিভুজের 9 নম্বর না 7 নম্বর, বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। বৃত্তের কোনো বিন্দুতে একটা স্পর্শক আঁকো। দেখো এই একটা বৃত্ত, এটা 7 নাম্বার, তোমাদের বইয়ে 7 নাম্বার। এই বৃত্তের একটা কোনো একটা বিন্দুতে তুমি স্পর্শক আঁকবা। বৃত্তের উপরে তো অসংখ্য বিন্দু আছে, এর মধ্যে একটা বিন্দুতে তুমি স্পর্শক আঁকতে চাও, তাহলে কেন্দ্র এইটা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এর উপর এ একটি বিন্দু, এই বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। বইয়ে যদি আঁকা আছে, বর্ণনা দেওয়া আছে, আমি শুধু বলে দিচ্ছি কিভাবে করছে এরা। ও এ যোগ করি। এখন এই ও এর এ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করবা তোমরা। কিভাবে লম্ব অঙ্কন করতে হয় সেটা জানো। এই বিন্দু থেকে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো, তারপরে ইত্যাদি ইত্যাদি এই লম্ব অঙ্কন করলাম। এই লম্বটাই হলো এটি, মনে করো লম্ব, তাহলে এটি হলো ও এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শক। এটাই ছিল যে স্পর্শক আঁকো, বৃত্তের কোন একটি বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকতে হবে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকতে হবে। এটা হলো তোমাদের বইয়ে 8 নাম্বার। বহিস্থ বিন্দু থেকে ভিতরে স্পর্শক আঁকতে হবে। 7 পড়াইলাম, এই হলো 8 নাম্বার। 7 কি পড়ালাম, যে বৃত্তের উপরের একটা বিন্দুতে তোমাকে বলছে বৃত্তের উপরের একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। বৃত্তের একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকো। মনে করি একটা বৃত্ত এ, তার উপরে একটা বিন্দু, এই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। তাহলে কেন্দ্রের সাথে এই বিন্দুটা যোগ করি, ও এ যোগ করার পরে এই বিন্দুতে একটা লম্ব এঁকে দেই। লম্ব কিভাবে আগে এটা আমরা জানি, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবো, তারপরে একই ব্যাসার্ধ নিয়ে এটা কাটবো, এটা কাটবো, এটা লম্ব হবে। এটি লম্ব আঁকলাম, এটিটাই হলো ওই বৃত্তের একটা স্পর্শক। শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পারছো সহজ, এই কারণে একবার বলেই আমি চলে যাচ্ছি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, মনে করো এটা একটা বৃত্ত, এই বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকবো তুমি। বাইরে একটা বিন্দু হইলো পি বিন্দু, এই পি বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শক আঁকা যাবে দুটো। আরেকদিন বলেছিলাম আমি, এক বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্তের দুইটা স্পর্শক আঁকা যায়, তো দুটো স্পর্শক এখানে আঁকা যাবে। এটাই তোমাকে বলছে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকো, তাহলে দুইটা আঁকা যাবে। এই দুইটা আমি আঁকবো। এখন এই বৃত্তের কেন্দ্র মনে করো ও, এই ওপি যোগ করে দেব। অঙ্কন শুরু হলো, অঙ্কনের বিবরণ যদি দিতে চাও তুমি, তখন লিখবা ও কমা পি যোগ করি, তারপরে 1 নাম্বার কাজ এটা। 2 নাম্বার কাজ হলো ওপি এর মধ্যবিন্দু নির্ণয় করি, মধ্যবিন্দু এম নির্ণয় করি। এর মধ্যবিন্দু কিভাবে বের করে, পি এবং ও বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ, তারপরে দাগ, মধ্যবিন্দু এম নির্ণয় করি। এটা মনে করো এম নির্ণয় করি। এই এম কে কেন্দ্র করে মধ্যবিন্দু এম নির্ণয় করি। এখন এম কে কেন্দ্র করে
এম ও অথবা এমপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো কি হবে। এই বৃত্তটা অঙ্কন করলে পরে এটাকে কেন্দ্র করে এমপি এর সমান ব্যাসার্ধ নিয়ে যে একটা বৃত্ত আঁকো। আমি এখন কম্পাস টম্পাস ব্যবহার করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তোমরা নিজে নিজে কম্পাস ব্যবহার করবা। আমি তোমাদের বলছি কি করবা। এম কে কেন্দ্র করে এম ও অথবা এমপি, যেহেতু মধ্যবিন্দু এম ও আর এমপি সমান হবে, সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবা। এই বৃত্তটা আঁকার পরে এই বৃত্ত কি করবে, আগের বৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করবে। একটা মনে করো এ বিন্দু, একটা মনে করো বি বিন্দু। তারপরে এই পি এ আর এই পি বি যোগ করে দিবা। এরাই হলো এই বৃত্তের দুটো স্পর্শক, এরাই হবে স্পর্শক। পি কমা এ এবং পি কমা বি যোগ করি, এরাই হবে স্পর্শক। আমি আবার বলি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি বহিস্থ বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তে স্পর্শক আঁকতে হবে। ওপি যোগ করে ওপির মধ্যবিন্দু এম নির্ণয় করি। এম কে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকি। ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। বৃত্তটি আগের বৃত্তকে এ এবং বি বিন্দুতে ছেদ করে পি এ এবং পিবি যোগ করি, তাহলে পি এ এবং পিবি দুটি উদ্দিষ্ট স্পর্শক। তারপরে তোমার ত্রিভুজের অন্তবৃত্ত আঁকো, ত্রিভুজের পরিবৃত্ত আঁকো, ত্রিভুজের বহির্বৃত্ত আঁকো। তিনটা এক চিত্রে দেখাবো আমি। এই একটা ত্রিভুজ আঁকলাম তোমাদের জন্য। এই একটা ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজের এরকম যদি একটা বৃত্ত, বৃত্তের ভিতরে যদি ত্রিভুজ থাকে, এটাকে বলা হয় ত্রিভুজের পরিবৃত্ত। আর যদি এই বৃত্তটা ত্রিভুজের ভিতর থাকে, এইটাকে বলা হয় ত্রিভুজের অন্তবৃত্ত। কি বলা হয়, এই ভিতরটা হলো অন্তবৃত্ত, অন্তর্বৃত্ত। আর একটা হলো পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত। আর এই যে পরিধি, এই যে শীর্ষবিন্দুগুলো, এই শীর্ষবিন্দুগুলো দিয়ে যদি বৃত্ত আঁকা হয়, এটার নাম এই ত্রিভুজের পরিবৃত্ত। আর যদি ভিতরে বৃত্ত আঁকা হয়, তিনটা বাহুকে স্পর্শ করবে, এটার নাম অন্তর্বৃত্ত। আর একটা বাহুকে যদি স্পর্শ করে একটা বৃত্ত আঁকা হয়, যে কোনো এক বাহুকে এরকম, এটার নাম বহির্বৃত্ত। বাহিরের দিকে একটা বাহুকে স্পর্শ করবে আর দুইটা বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করবে। সরি, হয় নাই, এমন হবে এইটাকেও স্পর্শ করবে, ওইটাকেও স্পর্শ করবে, এটাকে বাহিরের দিকে হবে, এটার নাম হবে। আমি দেখাচ্ছি কিভাবে এগুলো আঁকতে হবে, দেখাচ্ছি। একটা ত্রিভুজ আঁকবো প্রথমে। এই কোণকে সমদ্বিখণ্ডিত করব। এ বি সি ত্রিভুজের বি কোণ এবং সি কোণকে সমদ্বিখণ্ডিত করি। বি কোণকে সমদ্বিখণ্ডিত করব আর সি কোণকে সমদ্বিখণ্ডিত করব। এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করবে। এরা পরস্পরকে ও বিন্দুতে, এবিসি একটি ত্রিভুজ। আমি এর অন্তর্বৃত্ত আঁকবো। কি আঁকবো, কি শুরু করলাম, অন্তর্বৃত্ত আঁকবো। অন্তর্বৃত্ত আঁকবো কার, এই ত্রিভুজের। এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। আঁকবো কিভাবে, বি কোণ এবং সি কোণ, যে কোনো দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করব। সবসময় যে বি কোণ এবং সি কোণকে করা লাগবে এমন না, যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করব। বি কোণ এবং সি কোণকে সমদ্বিখণ্ডিত করলাম, ও বিন্দুতে ছেদ করলো। এখন ও বিন্দু থেকে বিসি বাহু, এসি বাহু অথবা এবি বাহু, এই যে কোনো একটার উপর লম্ব আঁকবো আমরা। সমদ্বিখণ্ডিত হয় নাই, বোঝাই যায়, একটু নিচ দিয়ে আসবে, এমন হবে। আচ্ছা, এই ও বিন্দুতে ছেদ করলো এটা আর এটা। এই ও বিন্দু থেকে এখন এটার উপর একটা লম্ব আঁকবো। কিভাবে লম্ব আঁকতে হয় তোমরা জানো, এরকম এটা থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ এটা, এখান থেকে অর্ধেকের বেশি এইটা, এটা যোগ করার সময় এটা এখানে আসবে। এই ওডি লম্ব অঙ্কন করি, লম্ব অঙ্কন করলাম। ও বিন্দু থেকে বিসির উপর অথবা এসির উপর অথবা এবির উপর লম্ব অঙ্কন করব, নাম ওডি। এখন ওকে কেন্দ্র করে ওডির সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব।
অঙ্কিত বৃত্তটি হবে নির্ণেয় বৃত্ত, অঙ্কিত বৃত্তটি হবে নির্ণেয় অন্তর্বৃত্ত। এই ত্রিভুজের ভিতরে অবস্থিত, তাই এটার নাম অন্তর্বৃত্ত। আমি আবার বলি, এবিসি একটি ত্রিভুজ, এর অন্তর্বৃত্ত আঁকতে হবে। অঙ্কন শুরু করলাম। বিকোণ এবং সিকোণের সমদ্বিখণ্ডক বিও এবং সিও আঁকি, এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দু থেকে বিসির উপর ওডি লম্ব অঙ্কন করি, বিসির উপর ওডি লম্ব অঙ্কন করি। এখন ও বিন্দুকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। বৃত্তটি এবিসি কে এই বৃত্তটি উদ্দিষ্ট বৃত্ত, মানে উদ্দিষ্ট অন্তর্বৃত্ত হবে। তারপরে আমরা আঁকবো পরিবৃত্ত। কি আঁকবো এখন? পরিবৃত্ত। পরিবৃত্ত, ত্রিভুজের পরিবৃত্ত। আবার ত্রিভুজ আঁকলাম একটা, এবিসি ত্রিভুজ। এখন আর কোণের সমদ্বিখণ্ডিত করব না, এখন করব যে কোনো দুইটার বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। কিভাবে লম্ব সমদ্বিখণ্ডক আঁকে? এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো আমি। এবি বাহুর একটা দেখাবো, বাকিটা তোমরা এভাবে এঁকে নেবা। এ বিন্দুকে কেন্দ্র করে এবির সমান অথবা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। আবার বি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে একটা এমন পাবো, এটার নাম লম্ব সমদ্বিখণ্ডক। এটা লম্ব হবে এটার উপর, আবার সমদ্বিখণ্ডিত করবে, যদিও আমারটা হয় নাই। লম্ব হবে এবং সমদ্বিখণ্ডিত করবে কাকে? এবি কে। একইভাবে যদি এসি কে আঁকো, এসি, তাহলে দেখবা এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। তারপরে এইটা আর এটা যখন যোগ করে দিবা, লম্ব হবে, সমদ্বিখণ্ডক হবে। এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করবে। এবি এর লম্ব সমদ্বিখণ্ডক এফ ডিএফ ডিই এবং এসি এর লম্ব সমদ্বিখণ্ডক এফ জি অঙ্কন করি। এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এখন ও বিন্দু থেকে ও বিন্দুকে কেন্দ্র করে ও এ অথবা ও বি অথবা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। উহাই হবে উদ্দিষ্ট পরিবৃত্ত। এমন একটা বৃত্ত হবে এবং সেটাই হবে তোমার উদ্দিষ্ট পরিবৃত্ত। বৃত্ত তো হাতে আঁকা সম্ভব না, এই কারণে এমন হয়। তোমাদের এমন হবে না, তুমি তো হাতে আঁকবা না এরকম। এটা একটা পরিবৃত্ত। কার? এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে যদি যায়, এটার নাম পরিবৃত্ত হয়, এটার নাম পরিবৃত্ত হয়। তো তোমরা নিজেরাই কাজগুলো সুন্দর করে বসে বসে করতে হবে, না করলে পারবা না, করতে হবে। তারপরে আরেকটা ত্রিভুজের এখন আঁকবো আমরা ত্রিভুজের বহির্বৃত্ত। বহির্বৃত্ত কিভাবে আঁকে? মনে করি এবিসি ত্রিভুজ, এর বহির্বৃত্ত আঁকতে হবে। তাহলে আমাদের কাজ হলো বি এ কে বর্ধিত করে দেব আর বি সি কে বর্ধিত করে দেব। বাহুর একটা বাহুকে স্পর্শ করবে আর দুইটা বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করবে, এটার নাম হলো বহির্বৃত্ত। এখন কাজ ওই যে অন্তবৃত্ত আঁকার মতো, এই বহিস্থ কোণ যে উৎপন্ন হয়েছে এদের সমদ্বিখণ্ডক আঁকবো। আগে আমরা এই দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করতাম, এখন বহিস্থ কোণকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করলাম মনে করো এটাকেও সমদ্বিখণ্ডিত করলাম মনে করো এমন, এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করলো। এখন ও বিন্দু থেকে এই বিসির উপর অথবা এবির উপর অথবা এসির উপর একটা লম্ব অঙ্কন করব। আমরা লম্ব অঙ্কন করব, লম্ব ও ডি। এখন ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি, লম্ব তো এইভাবে আঁকা আসলে সম্ভব না, সমদ্বিখণ্ডকও করা সম্ভব না। সমদ্বিখণ্ডক তো আর হাতে হয় না, এটা তুমি মেপে মেপে যখন করবা দেখবে এক করে সুন্দরভাবে হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা থেকে একটা লম্ব অঙ্কন করলে এটার উপর, এটার নাম ওডি। এখন ডি ওকে কেন্দ্র করে ওডি সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত আঁকো, দেখবা এটাকে স্পর্শ করবে, এখানে স্পর্শ করবে, এখানে স্পর্শ করবে, এখানে স্পর্শ করবে, এমন তিনটা বাহুকে স্পর্শ করে বৃত্তটা হবে। এই বিসির বর্ধিতাংশকে স্পর্শ করবে এখানে ডি বিন্দুতে, এসি কে স্পর্শ করবে
আর বি এর বর্ধিত অংশকেও স্পর্শ করবে। এটা মনে করো এল, এটা মনে করো এম পর্যন্ত বর্ধিত করলা, এই এম হলো বর্ধিত অংশ, এটা হলো তোমার বহির্বৃত্ত। আমরা বহির্বৃত্ত অঙ্কন করলাম। এখন আমরা অঙ্কন করব বৃত্তে এমন দুটি স্পর্শ হবে যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। একটা বৃত্ত দেখো, অনেক ইম্পর্টেন্ট জিনিসটা আগে পড়ায় নেই, সময় কোন দিক দিয়ে চলে যায় বুঝতেও পারি না, এই কারণে ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে পড়াচ্ছি, তারপরে তোমাদের অনুশীলনীতে যাব যদি সময় পাই। 5 মিনিট আছে, সময় পাবো না হয়তো বা। এইটা হলো তোমার একটা বৃত্ত, বলছে বৃত্তে এমন দুইটা স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। একটা স্পর্শক আঁকলে তুমি মনে করো এমন, আর একটা স্পর্শক আঁকলে এমন, এদের অন্তর্ভুক্ত কোণ মানে কি, এই যে দুইটা যে জায়গায় মিলে কোণ উৎপন্ন করবে, স্পর্শক তো রেখা অথবা রেখাংশ, তাই না? তাহলে ওরা যে এই স্পর্শক যে করলো, স্পর্শক যে আঁকলাম আমি, এরা যে মিলে কোণ উৎপন্ন করবে, এই কোণটা যেন 60 ডিগ্রি হয় এমন ভাবে স্পর্শক দুইটা আঁকতে হবে। এখন আঁকার টেকনিকটা দেখো, যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয় এমন ভাবে স্পর্শক আঁকতে বলছে দুইটা। এই যে অন্তর্ভুক্ত মনে করো ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, বৃত্তে এমন দুটি স্পর্শ আঁকতে হবে যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। বৃত্তের উপরে কোনো একটি বিন্দু এ নেই, ও কমা এ যোগ করি, এখানে নেই এটা, তাহলে সুবিধা হবে, ও কমা এ যোগ করি। এখন এই ও বিন্দুতে 120 ডিগ্রি কোণ অঙ্কন করি। তোমরা কি জানো 120 ডিগ্রি কোণ কিভাবে আঁকে? ক্লাস 4 এর কথা মনে করো একবার। এটাকে কেন্দ্র করে এই যে একটু দেখাচ্ছি আমি, এই বিন্দুকে কেন্দ্র করে এটা সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ এখান থেকে এঁকে দিলাম। তারপরে যতটুকু ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এঁকেছি এখান থেকে আমরা 2 বার করে এটাকে কেটে নেব। যখন চাপের সমান ব্যাসার্ধ যদি হয় তাহলে আমাদের কয় ডিগ্রি কোণ উৎপন্ন হয় আমরা জানি, 60 ডিগ্রি হয়। এই হলো 60 ডিগ্রি, এই হলো 60 ডিগ্রি, তাহলে আমাদের কত ডিগ্রি হয়ে গেল এখানে? 120 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। কেন্দ্রে আমি ইচ্ছে করে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করেছি। আমি আবার বলি কি করেছি, এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরে একটা বিন্দু এ নিয়েছি, ও কমা এ যোগ করি, এই ও এর সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে কেন্দ্রের মধ্যে আঁকি। একটা রেখাংশ যদি না থাকে তাহলে তো আমি কোণ আঁকতে পারবো না। তারপরে এই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করি, এটা বি বিন্দুতে মনে করো ছেদ করে, এই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করি, লম্ব, আর বি বিন্দুতে আবার একটা লম্ব অঙ্কন করি। এরা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে, তাহলে কি হলো, এই সি বিন্দুটাই হলো তোমার এই সেই 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেল। কেন? এটা 120 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, কত হয়? 180 ডিগ্রি। আর এখানে লম্ব আঁকছিলাম, এখানে এক সমকোণ 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তার মানে কি 90 90 180, আর এখানে 120 আর 60 180। এটা একটা চতুর্ভুজ হয়েছে, দেখো এ ও বি সি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ হইতে হয়, 360 ডিগ্রি হইতে হয়। তাহলে এখানে আমাদের ছিল 90 ডিগ্রি, এখানে ছিল 90 ডিগ্রি, এখানে এঁকেছি 120 ডিগ্রি, তার মানে অটোমেটিকলি এখানে 60 ডিগ্রি হয়ে গেছে। 120 আর 60 মিলে 180 হয়, 90 আর 90 মিলে 180 হয়। তারপরে সময় 1 মিনিট আছে, এটা ছিল অনেক ইম্পর্টেন্ট একটা কোন বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন কোন নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়। দেখো একটা বৃত্ত, এটা তোমাদের বইয়ের 8 নম্বর অনুশীলনীর 8 নম্বর অনুশীলনী। বৃত্তে বলছে একটা স্পর্শক আঁকতে যেন একটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়। মনে করো এটা একটা সরলরেখা, এই এবি সরলরেখার সমান্তরাল হয় এমন একটা স্পর্শক এই বৃত্তে আঁকতে হবে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একটা স্পর্শক আঁকতে হবে যেন এবি সরলরেখার সমান্তরাল হয়। এই ও বিন্দু থেকে এবি সরলরেখার উপর একটি লম্ব আঁকি। কিভাবে লম্ব আঁকে সেটাও জানি আমরা। ও বিন্দু থেকে লম্ব আঁকলাম, ও এল, ও এল লম্ব আঁকলাম। ও এল বৃত্তকে মনে করো সি বিন্দুতে ছেদ করে, এই সি বিন্দুতে ও সির উপর একটা লম্ব অঙ্কন করি, ও সির উপর সি বিন্দুতে আরেকটি লম্ব অঙ্কন করি, এই সি এম। তাহলে এই সি এমটাই হলো কার সমান্তরাল? স্পর্শক, যা এবি এর সমান্তরাল, অথবা সি এম কে আরো এন পর্যন্ত বর্ধিত করো, তাহলে এন এমটাই হলো এবির
সমান্তরাল এবং বৃত্তের সি বিন্দুতে স্পর্শক। তোমাকে বলছিল বৃত্তে এমন স্পর্শক আঁকো যেন উহা কোনো নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়। এবি সরলরেখার আবার সমান্তরাল হবে এটা, কারণ এইটাও ও এল এর উপর লম্ব, আবার এইটাও ও এল এর উপর লম্ব। কি এবি ও লম্ব, এম ও লম্ব, সুতরাং এরা সমান্তরাল হবে। আবার বলছে স্পর্শক আঁকো বৃত্তে যেন এরা পরস্পর লম্ব হয়। হ্যাঁ, নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব হয়। একটা নির্দিষ্ট সরলরেখা, মনে করো আগের মতো এটা এবি, এই বৃত্তে একটা স্পর্শক আঁকতে হবে যেন এই রেখার উপর এটা লম্ব হয়। দেখো এখানেও সেম কাজ। কি করেছি আমরা, এই রেখার উপর একটা লম্ব এঁকেছি ও এল। এরপরে আবার এখান থেকে একটা আমরা এখানে একটা লম্ব এঁকেছি, এটা এখানে একটা সি বিন্দুতে ছেদ করেছে। এই সি বিন্দুতে আবার একটা লম্ব এঁকেছি, লম্ব আঁকলে পরে এটা এখানে এসে কি এন বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে সি এন, এটা হলো এবির উপর লম্ব এবং এটা স্পর্শক। একটা স্পর্শক আঁকতে বলছিল, স্পর্শক কিন্তু হয়ে গেছে, কারণ এটা ব্যাসার্ধ, এইটা হলো স্পর্শক হবে। কারণ লম্ব আঁকলে কি হয়, আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে লম্ব। তাহলে এটা যদি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হয় তাহলে এটা কি স্পর্শক। তাহলে এটা কার উপর লম্ব হয়ে গেল, এবির উপর। তাহলে একটা স্পর্শক আঁকতে বলছিল যা একটি নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব হবে। এই আমি স্পর্শকটা আঁকলাম, এবি সরলরেখার উপর এটা লম্ব হলো। টাইম শেষ হয়ে গেছে আমাদের। তোমাদের এসডব্লিউ হলো এসডব্লিউ কিন্তু পড়বে তোমরা, ঠিক আছে। এই তোমাদের সম্পাদ্য 7 থেকে শুরু করে এখানে আছে 7 থেকে শুরু করে 10, 11, 7 থেকে 11 পর্যন্ত বইয়ের 7 থেকে 11 এসডব্লিউ। আর অনুশীলনী হলো তোমার 14, 15, 11 অনু 8.5, 14, 15 আর 11 এগুলো ইম্পর্টেন্ট। এই কটা করলেই হবে এখান থেকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।